হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের করাবো আয়তঘনক বা সমকোণী চৌপল, যাকে আমরা প্যারালেলোপিপেড বা কিউবয়েড বলতে পারি। তো আজকে আমার এই চ্যাপ্টারে 3 নম্বর ক্লাস নিয়ে আমি আলোচনা করব। এর আগে দুটো ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে। সেই দুটো ক্লাসে আমি আয়তঘনক সংক্রান্ত বিভিন্ন ফর্মুলা বা আয়তঘনক বলতে কী বোঝায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমি ঘনক বলতে কী বোঝায়, ঘনক সংক্রান্ত তার সমস্ত থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আজকের ক্লাসে সবার প্রথমে আমরা জানবো এই ঘনক বলতে কী বোঝায়। এর আগের দুটো ক্লাসে আমরা আয়তঘনক সংক্রান্ত বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ঘনক সংক্রান্ত বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, আয়তঘনক সম্পর্কে আমরা কি পড়েছিলাম, যে এই ধরনের কোনো ঘনবস্তুকে আমরা আয়তঘনক বলতে পারি। এই ধরনের বলতে যার প্রত্যেকটি তল একটি আয়তক্ষেত্র এবং বিপরীত তলগুলোর দৈর্ঘ্য সমান এবং সন্নিহিত তলগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বা সন্নিহিত কোণ তলগুলি পরস্পর লম্বভাবে অবস্থান করছে। তা সেই সকল ঘনবস্তুকে আমরা আয়তঘনক বা সমকোণী চৌপল বলতে পারি। তাহলে এইবার ঘনক বলতে আমরা কি বুঝবো? দেখো, আয়তঘনক আর ঘনক এই দুটো ছবির দিকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, অনেকটা একই টাইপেরই দুটো ঘনবস্তু। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এর যে প্রত্যেকটা তল, সেই তলগুলো কি এক একটা বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ সমান। বর্গক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো ঘনকের ডেফিনেশন কি লেখা হয়েছে, যে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে আয়তঘনকের যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যায়, তাকে আমরা কি বলবো? ঘনক বলবো, ঘনক বা কিউব। ঠিক আছে? তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই কি হবে? যেহেতু সমান, আমি তিনটেকেই ধরে নিলাম এ। দৈর্ঘ্য এ, এটা হচ্ছে তার প্রস্থ এবং এটা তার উচ্চতা। তাহলে এই যে আয়তঘনক এবং এই ঘনকের মধ্যে পার্থক্য কী হলো? আয়তঘনকের বিপরীত তলগুলোর ক্ষেত্রফল সমান, বা বিপরীত তলগুলো একই মাপের হয়। আর ঘনকের কিন্তু প্রত্যেকটা তলই কিন্তু একই মাপের। এর এক একটা তল আয়তক্ষেত্র হয়, এর এক একটা তল কি হয়? বর্গক্ষেত্র। ঠিক আছে? এই পার্থক্যগুলো কিন্তু এই দুটো চিত্র, অর্থাৎ ঘনক এবং আয়তঘনকের মধ্যে দেখা যায়। আর বাকি সমস্ত কিছু একই। বাকি সমস্ত কিছু এক বলতে এর যতগুলি তল এরও ততগুলি তল, এর যতগুলি ধার এরও ততগুলি ধার, এর যতগুলো শীর্ষবিন্দু এরও ততগুলো শীর্ষবিন্দু। বাকি এই সমস্ত বিষয়গুলো কিন্তু দুটো ছবিরই কিন্তু একই, বা দুটো ঘনবস্তুর কিন্তু একই থাকে। তাহলে এখানে আমরা যে আয়তঘনকের সমগ্র তলের যে ক্ষেত্রফল, যেটা আমরা এখানে পড়েছিলাম, যে 2 × AB + BC + CA বর্গ একক। যেখানে এবিসিটা কি? যেখানে এটা ছিল আয়তঘনকের দৈর্ঘ্য, বিটা ছিল প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ঘনকের ক্ষেত্রে এ বি সি তিনটে তো সমান, তাই তিনটেই হয়ে গেল এ একক। তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা কি দাঁড়াবে? দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হবে? যে 2 × এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এখানে এ আর বি দুটোই, এখন এ আর বি দৈর্ঘ্য প্রস্থ দুটোই তো সমান, তাই না? তাহলে এর যে এক একটা তল কীরকম? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহু স্কোয়ার। তাহলে এই যে তলটা, এর ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। সেরকমই প্রত্যেকটা তলেরই তো ক্ষেত্রফল সমান, কারণ প্রত্যেকটা তল একই মাপের। তাহলে প্রত্যেকটা তলেরই ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ারই হবে। তাহলে টোটাল কটা তল? এর যেমন 6টা তল ছিল, এরও 6টাই তল। তাহলে 6টা তলের ক্ষেত্রে কী হবে? এটাকে আমরা এইভাবে একবার লিখে দিই, 6টা তলের ক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে 6a²। এক একটা তল a², তাহলে 6টা তল কী হবে? 6a², এত বর্গ একক। মনে থাকবে? তাহলে তোমরা দেখো, ঘনকেরও সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জেনে গেলে, সেটা হলো 6a² বর্গ একক। এবার আমরা একটি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সবার আগে আমাকে জানতে হবে একটা আয়তঘনকের কর্ণ বা ডায়াগোনাল বলতে কি বোঝায়। আয়তঘনকের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার ঠিক বিপরীত দিকে যে শীর্ষবিন্দুটা রয়েছে, সেটাকে যদি জুড়ে দাও, মানে যোগ করে দাও, তাহলে এই যে লাইনটা পাচ্ছ, এইটাকে বলা হয় একটা আয়তঘনকের কর্ণ। এখান থেকে তুমি এটাকে জুড়তে পারো। যদি তুমি এই শীর্ষবিন্দু ধরো, তাহলে তুমি জুড়বে এইটাকে। যদি তুমি এই শীর্ষবিন্দু ধরো, তার অপোজিটে রয়েছে এই যে শীর্ষবিন্দু, এটাকে তুমি জুড়বে।
তাহলে এরকমভাবে আয়তঘনকের কর্ণ তুমি নির্ণয় করতে পারো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে। ঠিক আছে, দেখো এই আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে গেলে প্রথমে এই ভূমিতলের দিকে লক্ষ্য করো। এই ভূমিতলটা কি? একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে এই ভূমিতল যে আয়তক্ষেত্র তার আমি একটা কর্ণকে নির্ণয় করলাম, এই একটা কর্ণ এখানে অঙ্কন করলাম, এই হচ্ছে তার একটা কর্ণ, তাই তো? এই যে ভূমিতল যে আয়তক্ষেত্র এটা হচ্ছে তার একটা কর্ণ। তাহলে এই যে কর্ণটা এর দৈর্ঘ্যটা কি হবে? এই ছবিটাকে দেখো আমি এখানে আঁকছি। এই হচ্ছে ভূমিতল যে আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্রটাকে আমি এখানে আঁকলাম আলাদা করে, এ বি সি ডি। তাহলে এই কর্ণটা বলতে এই হচ্ছে বিডি কর্ণ, এই কর্ণটাই হচ্ছে এখানে এই কর্ণটা। তাহলে এই ভূমিতল যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য কত? এ, প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এটা বি হলে এটাও তোমার বি হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে কোণ, এই কোণটা কত হয়? এই এক একটা কোণ এগুলো কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তার ফলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, আর এই কর্ণটা হবে অতিভুজ বা হাইপোটেনিয়াস। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্যটা কী হবে? এখানে আমি এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে ভূমি স্কোয়ার প্লাস এই যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী হবে? অতিভুজের স্কোয়ার। এই যে ভূমি মানে এসি তার স্কোয়ার, লম্ব মানে ডিসি তার স্কোয়ার, অতিভুজ মানে বিডি স্কোয়ার। তাহলে দেখো আমি এখান থেকে বিডি স্কোয়ারটা নির্ণয় করছি, সেটা কি? বিসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। বিসি মানে এখানে হচ্ছে এ, তাহলে বিসি স্কোয়ার মানে হবে এ স্কোয়ার, আর ডিসি মানে হচ্ছে বি, তাই ডিসি স্কোয়ার হবে বি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার যদি এটা হয় তাহলে এখান থেকে বিডি ইকুয়াল টু কী হবে? রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু আমি শুধু এখানে প্লাসটাকে কেন নিলাম? যেহেতু বিডিটা একটা দৈর্ঘ্য সেটা সবসময় ধনাত্মক হয়, এই কারণটা এখানে লিখে দেবে। তাহলে বিডি মানে আমার এটা যে এই ভূমি, এই যে বিডি দেখো ছবিতে দেখো বিডি, এই হচ্ছে বিডির দৈর্ঘ্যটা। আমি এটাকে আমি আলাদা করে এখানে এঁকেছিলাম। তা বিডির মানটা আমরা কত পেয়েছি? যে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার তুমি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, এই হচ্ছে অতিভুজ, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে লম্ব। এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি তার মানটা আমি বের করলাম, যে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজের লম্ব, এই লম্বটাই হবে কার সাথে সমান? এই উচ্চতার সাথে। তুমি যদি ভালো করে খেয়াল করো, এই উচ্চতা এটাই তো এটা আয়তঘনকটার উচ্চতা, সেটা আমি সি ধরেছিলাম, তাহলে লম্বটা হচ্ছে এখানে সি। তাহলে ভূমিটা হচ্ছে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্বটা হচ্ছে সি। তাহলে অতিভুজটা কী হবে? সেই একই নিয়ম পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি পিথাগোরাসের উপপাদ্য, তাহলে ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে এইচডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ মানে বিএইচ স্কোয়ার। তাহলে সুতরাং এই যে বিএইচ স্কোয়ার এটা ইকুয়াল টু কত হবে? বিডি স্কোয়ার। দেখো এই যে বিডির মান এটা পেয়েছি, বিডি স্কোয়ারের মানটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচডি স্কোয়ার, এইচডি মানে হচ্ছে সি, তাই এখানে সি স্কোয়ার হয়ে গেল। তাহলে বিএইচ স্কোয়ার কত পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সুতরাং এখান থেকে বিএইচ ইকুয়াল টু কী হবে? বর্গমূল করে দিচ্ছি, বর্গমূল করলে আবার একই যুক্তি। আমি ধনাত্মকটা কেন নিলাম? যেহেতু বিএইচটা কী হয়? একটা দৈর্ঘ্য সবসময় 0 হচ্ছে বড় হয়। তাহলে কারণ কি লিখলাম? যেহেতু বিএইচ গ্রেটার দেন 0, তাই বিএইচ এর মানটা প্লাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই যে কর্ণ, এটাই হচ্ছে আয়তঘনকের কর্ণ। কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? যে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক। এই আয়তঘনকের তুমি যতগুলো কর্ণ তুমি টানতে পারবে, যদি এই কর্ণটা বলো, যতগুলো কর্ণ তুমি টানতে পারবে প্রত্যেকটা কর্ণের মাপ কিন্তু এটাই হবে।
আয়তঘনকের প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু ইকুয়াল হয়, এবং সেটা কার সাথে ইকুয়াল হয়, যে রুটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য তো আমি এটা পেলাম যে রুটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। তাহলে এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে? দেখো, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান, এবং তিনটেকে আমি এ ধরে নিয়েছি। তাহলে এই যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য আমি যেটা পেলাম, সেখানে এ বি সি, এটা এই থাকলো, বি এর জায়গাও এ বসাচ্ছি, সি এর জায়গাও এ বসাচ্ছি, কারণ ঘনকের ক্ষেত্রে তিনটেই এ। তাহলে সেক্ষেত্রে যে রুটের মধ্যে কী হবে, এ স্কোয়ার যেমন আছে থাকলো, বি স্কোয়ারটা হয়ে যাবে এ স্কোয়ার, সি স্কোয়ারটা হয়ে যাবে এ স্কোয়ার, কারণ বি আর সি, বি মানে প্রস্থ আর সি মানে উচ্চতা, তিনটেই কিন্তু এখানে এই ছবির ক্ষেত্রে বা ঘনকের ক্ষেত্রে তিনটেই যেহেতু সমান, তাই তিনটের জায়গায় আমি এ বসিয়ে দিলাম। তাহলে কী হলো দেখো, রুটের মধ্যে 3a স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি √3, আর এ স্কোয়ারের রুট করলে হচ্ছে এ স্কোয়ারের রুট করলে এ, তাহলে √3 × a একক। এইভাবে আমি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হলো, √3 × a। এ মানে কি, যে এর এক একটি বাহুর দৈর্ঘ্য। আজকের ক্লাসে তাহলে আমরা সবার প্রথমে কি শিখলাম, যে ঘনক বলতে কি বোঝায়, ঘনক সম্পর্কে আমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। তারপর আমরা কি শিখলাম, যে একটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সেটা কি করে নির্ণয় করতে হয়। আর সর্বশেষ শিখলাম যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য থেকে কি করে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে এই সূত্রগুলোকে তোমাকে মনে রাখতে হবে, এগুলো তোমার অঙ্ক করতে কাজে লাগবে। এর পরের ক্লাসে আমি এই যে যা শেখালাম এই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক, এছাড়াও আরও কিছু থিওরি রয়েছে, সেই থিওরিগুলো তোমাদের পড়াবো। তার আগে তোমাদের এই ক্লাসে যা যা পড়ানো হলো সেই বিষয়গুলোকে বাড়িতে খুব ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।